6ই আগস্ট 1945 সকাল 8:15। জাপানের শান্ত শহর হিরোশিমার আকাশে তখন নীলিমার বিস্তার। মানুষ কাজে বেরিয়েছে, শিশুরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মানব ইতিহাসের চাকা ঘুরে যায় এক ভয়াবহ অন্ধকারের দিকে। আকাশ চিরে নেমে আসে এক অতি প্রাকৃত ঝলকানি, যেন কয়েক হাজার সূর্য একসাথে মাটি ছুঁল। আর সেই এক পলকের আলোতেই শেষ হয়ে যায় একটি আস্ত জনপদ। আমেরিকার তৈরি লিটল বয় নামের সেই পারমাণবিক দানব নিমিষেই কেড়ে নিয়েছিল 1,40,000 প্রাণ। না, এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, এটি আমাদের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত আর সত্যিকারের এক অধ্যায়। বিংশ শতাব্দীর সেই সময়টা ছিল এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামক এক বিধ্বংসী দাবানল তখন গ্রাস করে নিয়েছে পুরো বিশ্বকে। ইউরোপের বিস্তীর্ণ ধুলোমাখা প্রান্তর থেকে শুরু করে আফ্রিকার তপ্ত মরুভূমি, এশিয়ার গহীন জঙ্গল থেকে প্রশান্ত মহাসাগরের উত্তাল নীল জলরাশি, সর্বত্রই তখন কেবল লাশের মিছিল আর রক্তের হোলি খেলা। একদিকে ক্ষমতার দম্ভ, অন্যদিকে আদর্শের সংঘাত। 1945 সালে যখন জার্মানির পতন ঘটল এবং বাংকারে হিটলারের আত্মহত্যার মধ্য দিয়ে ইউরোপে যুদ্ধের দামামা কিছুটা শান্ত হল, তখনও প্রাচ্যের আকাশে জমাট বেঁধেছিল নিকষ কালো যুদ্ধের মেঘ। মিত্রশক্তির বিরুদ্ধে তখন একাই বুক চিতিয়ে লড়ে যাচ্ছিল একরকা আর বেপরোয়া এক জাতি, জাপান। তাদের কাছে পরাজয়ের কোনো শব্দ ছিল না, ছিল কেবল বুশিডো কোড। যোদ্ধার সম্মান আর আত্মমর্যাদাই ছিল তাদের শেষ কথা, যেখানে আত্মসমর্পণের চেয়ে মৃত্যুই ছিল পরম শ্রেয়। জাপানের প্রতিটি নাগরিক, নারী, পুরুষ, এমনকি অবুঝ শিশু আর অশীতিপর বৃদ্ধরাও যেন পরিণত হয়েছিল এক একজন অকুতভয় সৈনিকে। এই অদম্য জেদ আর অটল বিশ্বাসের সামনে মিত্রশক্তি যখন দিশেহারা, ঠিক তখনই হিরোশিমার সেই শান্ত আকাশে হানা দিল মৃত্যুর যমদূত। শুরু হলো ইতিহাসের সবচেয়ে নৃশংসতম অধ্যায়ের চূড়ান্ত মহড়া। জাপানিদের কাছে তাদের সম্রাট হিরোহিতো কেবল একজন শাসক ছিলেন না, ছিলেন রক্তমাংসের এক ঈশ্বর। সম্রাটের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করাকেই তারা মনে করত পরম ধর্ম। কিন্তু এই অটল বিশ্বাসের আড়ালে লুকিয়েছিল এক নির্মম ও কঠিন বাস্তবতা। বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে জাপানের মেরুদণ্ড তখন পুরোপুরি ভেঙে পড়েছে। কলকারখানার চাকা স্তব্ধ, শিল্পের উৎপাদন প্রায় শূন্য। আমেরিকার নিচ্ছিদ্র নৌ অবরোধের কারণে দেশটিতে খাদ্য, তেল আর নিত্য প্রয়োজনীয় পণ্যের হাহাকার তুঙ্গে। সাধারণ মানুষের থালায় তখন অন্নের বদলে কেবল ধোঁয়াশা। তবুও জাপানিদের সেই আদিম আর অদম্য জেদ তখনও হার মানতে নারাজ। ঠিক সেই সময়ই আটলান্টিকের ওপারে নিউ মেক্সিকোর তপ্ত মরুভূমিতে আমেরিকার বিজ্ঞানীরা এক ভয়ঙ্কর গোপনীয়তা নিয়ে মেতেছিলেন। জন্ম নিচ্ছিল ম্যানহ্যাটন প্রজেক্ট, মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং অভিশপ্ত অস্ত্র তৈরির এক মহাযজ্ঞ। এই প্রজেক্টের সাফল্য কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জবনিকাপাতই নয়, বরং গোটা পৃথিবীর রাজনীতির মানচিত্র চিরতরে বদলে দেওয়ার নীল নকশা তৈরি করছিল। এক নতুন আর নৃশংস যুগের পদধ্বনি শোনা যাচ্ছিল জাপানের আকাশে, যার নির্মম সাক্ষী হতে যাচ্ছিল দুটি জনপদ। 1945 সালের সেই তপ্ত গ্রীষ্মকাল, জাপানের সাধারণ মানুষের প্রতিটি দিন কাটছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। টোকিও, ওসাকা কিংবা নাগাসাকির মতো বড় বড় শহরগুলোতে তখন আমেরিকার B-29 বোমারু বিমানগুলো নিয়মিত আগুনের বৃষ্টি ঝরাচ্ছিল। রাতের আকাশ লাল হয়ে উঠত লেলিহান শিখায়। জাপানিদের কাঠের তৈরি বাড়িগুলো নিমিষেই পুড়ে ছাই হয়ে যেত। লক্ষ লক্ষ মানুষ তখন গৃহহীন, স্বজনহারা আর দিশেহারা। বড় শহরগুলোর এই নরককুণ্ড দেখে হিরোশিমার বাসিন্দারা নিজেদের কিছুটা ভাগ্যবান মনে করত। তারা ভাবত তাদের শহর হয়তো এই মরক থেকে বেঁচে যাবে। কিন্তু হিরোশিমা মোটেও কোনো সাধারণ শহর ছিল না। এটি ছিল জাপানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও ইন্ডা কেন্দ্র। এখানেই ছিল জাপানিজ সেকেন্ড জেনারেল আর্মির সদর দপ্তর। হিরোশিমার বিশাল বন্দরটি ছিল সৈন্য আর আধুনিক সমরাস্ত্র পরিবহনের মূল হৃৎপিণ্ড। আমেরিকার গোয়েন্দা নথিতে হিরোশিমার নাম তখন 1 নম্বর টার্গেট হিসেবে খোদাই করা হয়েছিল। হিরোশিমাবাসী যে শান্তিকে তাদের ভাগ্য মনে করছিল, তা আসলে ঝড়ের আগের এক স্তব্ধতা মাত্র। কৌশলগতভাবে হিরোশিমা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এক অদ্ভুত রহস্যময় কারণে শহরটি তখনও বড় কোনো বিমান হামলা থেকে বেঁচে ছিল।
হিরোশিমাবাসী একে তাদের ভাগ্য মনে করলেও এর পেছনে লুকিয়েছিল আমেরিকার এক কুটিল ও গোপন পরিকল্পনা। হিরোশিমাকে ইচ্ছা করেই অক্ষত রাখা হচ্ছিল, যেন নতুন তৈরি হওয়া সেই পারমাণবিক দানবের ধ্বংস ক্ষমতা একটি ফ্রেশ শহরের ওপর পরীক্ষা করা যায়। হিরোশিমা ছিল আমেরিকার জন্য এক জীবন্ত গবেষণাগার। বাইরে থেকে হিরোশিমার জীবনযাত্রা স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ছিল হাহাকার আর চাপা আতঙ্ক। খাদ্যের রেশনিং ব্যবস্থা এমন তলানিতে পৌঁছেছিল যে প্রাপ্তবয়স্কদের জন্য বরাদ্দ চালে কারও পেট ভরত না। ক্ষুধার তাড়নায় মানুষ তাদের বাড়ির উঠান, পার্কের মাঠ, এমনকি রাস্তার ধারের নর্দমার পাশেও মিষ্টি আলু আর সবজি চাষ করতে বাধ্য হতো। অপুষ্টিতে ভোগা শিশুদের শৈশব কেড়ে নিয়েছিল যুদ্ধ। স্কুলগুলো পরিণত হয়েছিল সামরিক কারখানায়, যেখানে কলম ধরার বয়সে ছোট ছোট হাতগুলো তৈরি করছিল মারণাস্ত্র। 6ই আগস্ট 1945 হিরোশিমার সেই অভিশপ্ত দিনটি শুরু হয়েছিল আর 5টা সাধারণ দিনের মতোই। ভোরের আলো ফুটতেই মানুষ কাজে বেরিয়েছে। শিশুরা দল বেঁধে স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের গন্তব্য আজ ক্লাসরুম নয়, বরং শহরের কেন্দ্রস্থল। সেখানে তারা ক্লান্ত শরীরে ঘরবাড়ি ভাঙার কাজে হাত লাগাচ্ছে, যেন কোনো বিমান হামলায় আগুন লাগলে তা ছড়িয়ে পড়তে না পারে। কি নির্মম পরিহাস! যে আগুন থেকে বাঁচার জন্য এই মাসুম শিশুরা ঘাম ঝরাচ্ছিল, তার চেয়ে লক্ষগুণ বেশি উত্তপ্ত এক প্রলয় শিখা তখন তাদের মাথার ওপর ডানা মেলছে। ভাই, ক্ষমা চেয়ে নিচ্ছি ডিস্টার্ব করার জন্য। আমি একজন অসুস্থ মানুষ। আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু সাহায্য করবেন। টাকা পয়সা দিতে হবে না, শুধু ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাতেই আমার রুটি রোজগারের ব্যবস্থা করবেন আল্লাহ। ধন্যবাদ। সকাল 7:09 জাপানি রাডারে ধরা পড়ল একটি আমেরিকান বিমান, নাম স্ট্রেট ফ্ল্যাশ। এটি ছিল মূলত একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বিমান, যার কাজ ছিল হিরোশিমার আকাশ পরিষ্কার কিনা তা পরীক্ষা করে মূল বোমারু বিমানকে সংকেত পাঠানো। তীব্র সাইরেনের শব্দে কেঁপে উঠল পুরো শহর। আতঙ্কিত মানুষ দিকবিদিক যান শূন্য হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটল। রেডিওতে জারি করা হলো রেড অ্যালার্ট। কিন্তু কিছুক্ষণ পর সেই একাকী বিমানটি আকাশ থেকে অদৃশ্য হয়ে গেলে জাপানি কর্তৃপক্ষ ভাবল এটি হয়তো কোনো সাধারণ মিশন। বিপদ কেটে গেছে ভেবে সকাল 7:31 বাজানো হলো অল ক্লিয়ার সাইরেন। মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। তারা বাংকার থেকে বেরিয়ে রোদ ঝলমলে রাস্তায় ফিরে এল। শিশুরা আবার খেলায় মেতে উঠল। কিন্তু তারা জানত না এই সাইরেনের শব্দ আসলে বিপদ মুক্তির বার্তা ছিল না, সেটি ছিল যমদূতের শেষ ঘণ্টা। ঠিক পেছনেই ধেয়ে আসছিল এনোলা গে, যার গর্ভে তখন হিরোশিমার শেষ নিঃশ্বাস বন্দী ছিল। অল ক্লিয়ার সাইরেন শোনার পর মানুষ নিরাপদ ভেবে আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে আসে। তারা জানত না এই স্বস্তি আসলে এক মহাপ্রলয়ের পূর্বাভাস। এর ঠিক 45 মিনিট পর হিরোশিমার আকাশে আবার দেখা দিল 3টি রূপলি বিন্দু। কিন্তু এবার আর কোনো বিপদ সংকেত বাজেনি, কোনো সাইরেন শহরবাসীকে সতর্ক করেনি। নিচে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ভেবেছিল এগুলো হয়তো আগের মতোই নিরীহ কোনো পর্যবেক্ষণ বিমান। কেউ কেউ তো কৌতূহল নিয়ে উজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে হাতও নাড়ছিল। বিমানগুলো উড়ছিল 30,000 ফুটেরও বেশি উচ্চতায়, যা জাপানি কাননের নাগালের বাইরে। এই 3 ঘাতকের মধ্যে মাঝখানের বিমানটির নাম ছিল এনোলা গে। এর পাইলট কর্নেল পল টিবেটস নিজের মায়ের নামে বিমানটির নামকরণ করেছিলেন। অথচ এই বিমানের অন্ধকার বোম বেতে তখন নিশ্চিন্তে ঘুমিয়েছিল 4 টনের এক দানব, পারমাণবিক বোমা লিটল বয়। সকাল 8:15 এনোলা গের দরজা খুলে গেল। যমদূত লিটল বয় মুক্ত হল তার বন্দি দশা থেকে। লক্ষ্য হিরোশিমার ঠিক মাঝখানে থাকা টি আকৃতির আয়োই ব্রিজ। শুরু হলো 43 সেকেন্ডের এক অন্তহীন আর শ্বাসরুদ্ধকর পতন। এই 43টি সেকেন্ড ছিল হিরোশিমার লক্ষ লক্ষ মানুষের জীবনের শেষ মুহূর্ত, অথচ তারা ছিল সম্পূর্ণ অজ্ঞাত। কেউ হয়তো তখন আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরছিল, কেউ অফিসের ডেস্কে বসে কলম চালাচ্ছিল, কেউ বা প্রিয় বন্ধুর রসিকতায় হেসে উঠছিল। তারা জানত না তাদের পৃথিবী থেকে মুছে যাওয়ার জন্য আর মাত্র কয়েক সেকেন্ড বাকি।
মাটি থেকে ঠিক 1900 ফুট উপরে বিস্ফোরিত হল লিটল বয়। প্রথমে নেমে এলো একটি তীব্র, অসহনীয় আর অতিপ্রাকৃত আলো। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেটি কোনো সাধারণ আলো ছিল না, যেন 1000 সূর্য একসাথে পৃথিবীর বুকে আছড়ে পড়েছে। যারা কৌতূহলবশত আকাশের সেই আলোর দিকে তাকিয়েছিল, তাদের চোখের রেটিনা নিমিষেই পুড়ে কয়লা হয়ে গেল। আলোর ঠিক পেছনেই ধেয়ে এলো নরকের লেলিহান তাপ। বিস্ফোরণ স্থলের তাপমাত্রা মুহূর্তের মধ্যে পৌঁছে গেল কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে। পৃথিবী তার ইতিহাসে এমন আগুনের সাথে আগে কখনো পরিচিত হয়নি। মাটির ওপর তখন আগুনের তাণ্ডব। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 3 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াসে। এই অসহ্য তাপে বিস্ফোরণ স্থলের 1.5 কিলোমিটারের মধ্যে থাকা প্রতিটি প্রাণ মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে গিয়েছিল। তাদের হাড় মাংসের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট ছিল না, তবে রেখে গিয়েছিল এক অবিনশ্বর আর অভিশপ্ত চিহ্ন। পাথরের দেওয়াল বা সিঁড়ির ওপর তাদের শরীরের স্থায়ী ছায়া খোদাই হয়ে গিয়েছিল। সেই ছায়াগুলো আজও পৃথিবীর বুকে সেই নৃশংস মুহূর্তের এক নীরব আর স্তব্ভিত সাক্ষী। কিন্তু ধ্বংসযজ্ঞ কেবল তাপেই সীমাবদ্ধ ছিল না। তাপের ঠিক পরেই আছড়ে পড়ল সুপারসনিক শকওয়েভ। ঘণ্টায় প্রায় 1200 কিলোমিটার বেগের সেই প্রলয়ঙ্করী বাতাসের ঝাপটা কংক্রিটের বিশাল দালানগুলোকেও তাসের ঘরের মতো উড়িয়ে নিয়ে গেল। বিস্ফোরণ কেন্দ্রের 2 কিলোমিটারের মধ্যে থাকা 90% ঘরবাড়ি মুহূর্তেই ধুলোয় মিশে গেল। জানালার কাঁচগুলো ভেঙে কয়েক হাজার ধারালো বুলেটের মতো মানুষের শরীরে বিঁধে গিয়েছিল। শহরের কেন্দ্রস্থলে থাকা প্রায় 80,000 মানুষ প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। যারা অলৌকিকভাবে বেঁচেছিল তাদের অবস্থা ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। তীব্র তাপে তাদের শরীরের চামড়া ঝলসে গিয়ে লম্বা ফিতের মতো শরীর থেকে ঝুলে পড়ছিল। পরনের পোশাকগুলো আগুনের তাপে চামড়ার সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে শরীর আর কাপড় আলাদা করার কোনো উপায় ছিল না। হিরোশিমার বাতাস তখন বিষাক্ত ধোঁয়া আর মানুষের আর্তনাদে ভারী। চারদিকে শুধু হাহাকার, হাড় হিম করা চিৎকার, আর তার মাঝেই ঘনিয়ে আসা এক অদ্ভুত মৃত্যুর নিস্তব্ধতা। এই নরককুণ্ডের মাঝেই ছিলেন সুতোমু ইয়ামাগুচি, একজন 23 বছরের তরুণ ইঞ্জিনিয়ার, যিনি কেবল ব্যবসার কাজে সেদিন হিরোশিমায় এসেছিলেন। ভাগ্যের কি নির্মম খেলা! যখন শহরটি ধ্বংসের শেষ প্রান্তে, ইয়ামাগুচি তখন একটি ট্রাম থেকে নামছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলেন একটি রূপোলি বিমান আর দুটি ছোট প্যারাশুট। পরমুহূর্তেই সেই অভিশপ্ত তীব্র আলো তার চোখ ধাঁধিয়ে দেয়। ইয়ামাগুচি জানতেন না তিনি কেবল একটি বিস্ফোরণ নয়, বরং আধুনিক ইতিহাসের এক কলঙ্কিত মহাপ্রলয়ের প্রথম সাক্ষী হতে চলেছেন। বিস্ফোরণের সেই প্রচণ্ড ধাক্কায় ইয়ামাগুচি অনেক দূরে ছিটকে পড়েন। যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখেন চারপাশটা এক অচেনা শ্মশান। তার শরীরের বাম দিকটা মারাত্মকভাবে পুড়ে গেছে। বিস্ফোরণের শব্দে ফেটে গেছে কানের পর্দা। ইয়ামাগুচি কোনো মতে হামাগুড়ি দিয়ে একটি আশ্রয় কেন্দ্রে পৌঁছন। সেখানে তিনি যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। চারদিকে ছড়ানো ছিটানো কাটা হাত পা, ঝলসে যাওয়া কুৎসিত শরীর আর মৃত্যুর জন্য আর্তনাদ করা হাজারো মানুষের ভিড়। সেটি কোনো জনপদ ছিল না, সেটি ছিল নরকের এক জীবন্ত রূপ। বিস্ফোরণের প্রায় 30 মিনিট পর হিরোশিমার আকাশে তৈরি হওয়া সেই দানবীয় মাশরুম মেঘ থেকে নেমে এলো এক অদ্ভুত বৃষ্টি। সেই বৃষ্টির ফোঁটাগুলো ছিল অস্বাভাবিক বড়, চটচটে আর নিকষ কালো। ইতিহাসে একে বলা হয় ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টি। এটি কেবল বৃষ্টির জল ছিল না, এটি ছিল বাতাসে মিশ্রিত যাওয়া তেজস্ক্রিয় ধুলো, ছাই আর বিষাক্ত কণার এক মরণঘাতী মিশ্রণ। তৃষ্ণায় বুক ফেটে যাওয়া মানুষ যখন সেই জল পান করল, কিংবা যন্ত্রণায় কাতরানো মানুষের ক্ষতে সেই জল পড়ল, তারা অজান্তেই বরণ করে নিল এক ধীর আর যন্ত্রণাদায়ক মৃত্যু। এই তেজস্ক্রিয়তাই পরবর্তী দিনগুলিতে হয়ে দাঁড়িয়েছিল হাজারো প্রাণের শেষ নিঃশ্বাস। বিকেলের সূর্য নামার আগেই হিরোশিমা পরিণত হলো এক জ্বলন্ত শ্মশানে। শহরের আগুনগুলো মিলে তৈরি করল এক বিশাল অগ্নিঝড়, যা বাতাস থেকে সমস্ত অক্সিজেন শুষে নিতে শুরু করল। আগুনের উত্তাপে নয়, বরং শ্বাসরুদ্ধ হয়েই মারা গেল অসংখ্য মানুষ। সেদিন হিরোশিমা শহরটা মরে গিয়েছিল। সেখানে বেঁচে ছিল শুধু হাহাকার, হাড় হিম করা যন্ত্রণা আর পোড়া মাংসের উৎকট গন্ধ। এদিকে হিরোশিমার এই চরম ধ্বংসের খবর জাপানের সামরিক নেতৃত্ব আর টোকিও সরকারের কাছে ছিল এক ধোঁয়াশা। টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও সব যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
তারা শুধু জানত যে হিরোশিমায় বড় কিছু একটা ঘটেছে, কিন্তু সেই ভয়াবহতা ছিল তাদের কল্পনারও বাইরে। পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আকাশপথে পাঠানো হলো এক তরুণ সামরিক কর্মকর্তাকে। তিনি যখন হিরোশিমার আকাশে পৌঁছলেন, তার চোখ যা দেখল তা বিশ্বাস করতে তার নিজেরই কষ্ট হচ্ছিল। একটি জীবন্ত শহর যেন মুহূর্তের মধ্যে ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে, যা এখনও ধিকি ধিকি করে জ্বলছে। তিনি তার রিপোর্টে শুধু এটুকুই লিখেছিলেন, হিরোশিমা শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। হিরোশিমা ছাই হয়ে গেলেও জাপানের কট্টরপন্থী সামরিক নেতাদের জেদ তখনও ভাঙেনি। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে একটি মাত্র বোমা আস্ত একটা শহরকে মুছে দিতে পারে। তাদের ধারণা ছিল আমেরিকা হয়তো পরিচিত কোনো বোমারই শক্তিশালী সংস্করণ ব্যবহার করেছে। জাপানে জেনারেলদের কাছে দেশের তথাকথিত সম্মান তখন লাখো সাধারণ মানুষের জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। তারা পরাজয় মানতে নারাজ ছিলেন। ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের ওপার থেকে গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। এক রেডিও বিবৃতিতে তিনি বিশ্ববাসীকে জানালেন যে আমেরিকা হিরোশিমায় একটি পারমাণবিক বোমা ফেলেছে। জাপানকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, যদি তারা এখনই সমর্পণ না করে তবে আকাশ থেকে এমন ধ্বংসের বৃষ্টি নামবে যা এই পৃথিবী আগে কখনো দেখেনি। কিন্তু জাপানি সরকার তখনও নীরব। তারা আশায় ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় একটি সম্মানজনক চুক্তির। তারা জানত না তাদের সেই শেষ ভরসাও আসলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এদিকে যন্ত্রণায় ছটফট করতে থাকা ইয়ামাগুচি ব্যান্ডেজ মোড়ানো শরীর নিয়ে কোনো মতে একটি ট্রেনে চড়ে বসলেন। তার গন্তব্য নিজের শহর নাগাসাকি। তিনি চেয়েছিলেন প্রিয় পরিবারের কাছে ফিরতে, একটু শান্তির খোঁজ পেতে। তিনি জানত না নিয়তির তার জন্য হিরোশিমার চেয়েও ভয়ঙ্কর এক মুহূর্তের চিত্রনাট্য লিখে রেখেছে। তিনি হিরোশিমার নরক থেকে পালাচ্ছিলেন, কিন্তু আসলে তিনি ফিরছিলেন আরেকটি নরকেরই প্রবেশদ্বারে। আমেরিকান মাসরিক কমান্ডাররা তখন দ্বিতীয় মরণাস্ত্র ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তাদের তালিকায় প্রথম নাম ছিল কুকুরা শহর, যেখানে ছিল জাপানের বিশাল অস্ত্রভাণ্ডার, আর বিকল্প হিসেবে রাখা হয়েছিল নাগাসাকিকে। 9 আগস্ট 1945 বক্সকার নামের আরেকটি বি-29 বোমারু বিমান তার পেটে ফ্যাটম্যান নামের দ্বিতীয় পারমাণবিক দানবটিকে নিয়ে জাপানের আকাশে ডানা মেলল। ফ্যাটম্যান ছিল হিরোশিমার লিটল বয়ের চেয়েও অনেক উন্নত এবং কয়েক গুণ বেশি শক্তিশালী এক প্লুটোনিয়াম ডিভাইস। বিমানের পাইলট মেজর চার্লস সুইনি যখন কোকুরা শহরের আকাশে পৌঁছলেন, তখন দেখলেন পুরো শহর ঘন মেঘ আর যুদ্ধের ধোঁয়ায় ঢাকা। বারবার চক্কর দিয়েও তিনি লক্ষ্যবস্তু খুঁজে পেলেন না। বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল, সময়ও শেষ হয়ে আসছিল। শেষ পর্যন্ত এক কঠিন সিদ্ধান্তে মেজর সুইনি তার বিমানের মুখ ঘুরিয়ে দিলেন বিকল্প লক্ষ্যবস্তুর দিকে। সেই অভিশপ্ত নাম নাগাসাকি। কোকুরা মেঘের আড়ালে বেঁচে গেল ঠিকই, কিন্তু নাগাসাকির কপালে জুটল ইতিহাসের সেই চরম ট্র্যাজেডি। ভাগ্যের কি নির্মম আর নিষ্ঠুর পরিহাস! মেঘের আড়ালে ঢাকা পড়ে কোকুরা শহরটি সেদিন অলৌকিকভাবে বেঁচে গেল ঠিকই, কিন্তু যে শহরটি প্রধান লক্ষ্যবস্তু ছিল না, সেই নাগাসাকি চলে এলো মৃত্যুর সরাসরি নিশানায়। পাহাড় আর সমুদ্র দিয়ে ঘেরা নাগাসাকি ছিল জাপানের অন্যতম নান্দনিক এক বন্দর শহর। উরাকামি উপত্যকার এই শহরেই ছিল এশিয়ার বৃহত্তম ক্যাথিড্রাল, উরাকামি ক্যাথিড্রাল, এবং জাপানি খ্রিস্টান সম্প্রদায়ের প্রাণকেন্দ্র। শুধু তাই নয়, এখানে ছিল মিৎসুবিশির বিশাল জাহাজ নির্মাণ আর সমরাস্ত্র তৈরির কারখানা, যা মিত্রশক্তির জন্য ছিল এক তুরুপের তাস। 9 আগস্ট সকাল 11:01। সুতোমু ইয়ামাগুচি তখন নাগাসাকিতে তার অফিসের ম্যানেজারের ঘরে হিরোশিমার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে কিভাবে আকাশ থেকে পড়া একটিমাত্র ঝলকানি আস্ত একটা শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। কিন্তু তার বস হেসেই অস্থির। তিনি ইয়ামাগুচির কথাকে পাগলের প্রলাপ আর স্রেফ ভ্রান্তি বলে উড়িয়ে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘরের জানালার কাঁচ চিরে একটি তীব্র অন্ধ করে দেওয়া সাদা আলোয় পুরো ঘর ঝলসে দিল। ইয়ামাগুচি সাথে সাথে মাটিতে শুয়ে পড়লেন। হিরোশিমার নরক তাকে শিখিয়েছিল যে এই আলোর পরেই ধেয়ে আসবে মহাকাল। পরমুহূর্তেই বিস্ফোরণের সেই প্রলয়ঙ্করী ধাক্কা ঘরের আসবাবপত্র, দেওয়াল আর কড়িকাঠকে তছনছ করে দিল। আকাশে থাকা বক্সকার বিমানটিও নাগাসাকির মেঘ নিয়ে বিপাকে পড়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে মেঘের একটি ছোট্ট ফাঁক দিয়ে পাইলট শহরের শিল্পাঞ্চলটি দেখতে পেলেন। আর কোনো দ্বিধা নয়, সাথে সাথে নির্দেশ আসলো, বোমা ফেলো। সকাল 11:02। ফ্যাটম্যান নাগাসাকির উরাকামি উপত্যকার উপর ফেটে পড়ল। যদিও প্রযুক্তিগতভাবে ফ্যাটম্যান হিরোশিমার লিটল বয়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু নাগাসাকির পাহাড় ঘেরা ভৌগোলিক গঠন বিস্ফোরণের সেই আগুনের ঢেউকে কিছুটা আটকে দিয়েছিল। পাহাড়গুলো যেন ঢাল হয়ে দাঁড়িয়েছিল শহরকে বাকি অংশকে রক্ষা করতে। তবুও ধ্বংসের মাত্রা ছিল অকল্পনীয়। উরাকামি উপত্যকা মুহূর্তেই এক জ্বলন্ত নরককুণ্ডে পরিণত হয়েছিল। নাগাসাকির পাহাড়গুলো ঢাল হয়ে দাঁড়ানোয় ধ্বংসলীলা অনেকটা উরাকামি উপত্যকার ভেতরেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ওই সীমাবদ্ধ এলাকার জন্য ধ্বংসের মাত্রা ছিল হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি নৃশংস। বিস্ফোরণ কেন্দ্রের 1 কিলোমিটারের মধ্যে যা কিছু ছিল, মানুষ, পশু পাখি কিংবা অট্টালিকা, সব মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে ধুলোয় মিশে যায়। সেই সময় উরাকামি ক্যাথিড্রালে সমবেত হয়েছিল শত শত মানুষ। তারা হয়তো বিধাতার কাছে শান্তির জন্য প্রার্থনা করছিল, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে সেই ঐতিহ্যবাহী গির্জাটি পরিণত হল এক বিশাল কবরস্থানে। মিৎসুবিশির সেই গর্বের কারখানাগুলো নিমিষেই মাটির সাথে মিশে গেল। আনুমানিক 40 থেকে 70 হাজার মানুষ কোনো কিছু বোঝার আগেই না ফেরার দেশে চলে গেল। এই মহাপ্রলয়ের মাঝেই ঘটেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। সুতোমু ইয়ামাগুচি আবারও বেঁচে ফিরে এসেছিলেন। যদিও তার শরীরের বাকি অংশটুকুও এবার মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল, তবুও নিয়তি তাকে মৃত্যুদ্বার থেকে ফিরিয়ে আনল। ইয়ামাগুচি হয়ে উঠলেন পৃথিবীর ইতিহাসের একমাত্র অফিসিয়ালি স্বীকৃত ব্যক্তি, যিনি পরপর 2টি পারমাণবিক হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন। কিন্তু তার চোখ যা দেখছিল তা ছিল অবর্ণনীয় শোকের এক মহাকাব্য। হিরোশিমার মতোই নাগাসাকির পথে পথে তখন ঝলসে যাওয়া মানুষের স্তূপ, ধ্বংসস্তূপের নিচ থেকে আসা গোঙানি আর সাহায্যের জন্য কাতরানো আর্তনাদ। মাত্র 3 দিনের ব্যবধানে 2টি সাজানো শহর পরিণত হল পারমাণবিক যুগের নিষ্ঠুর এক গবেষণাগারে। এই ধ্বংসযজ্ঞ আর একই দিনে সোভিয়েত ইউনিয়নের মাঞ্চুরিয়া আক্রমণ, এই জোড়া আঘাত জাপানের সামরিক নেতাদের পায়ের তলার মাটি কেড়ে নিল। তারা বুঝতে পারলেন এখন আর কোনো অলৌকিক শক্তি তাদের বাঁচাতে পারবে না। যুদ্ধ চালিয়ে যাওয়া মানে হল জাপানের মানচিত্র থেকে জাপানি জাতিকে চিরতরে মুছে ফেলা। জাপানের সুপ্রিম ওয়ার কাউন্সিলে তখন চরম বিশৃঙ্খলা। একদল কট্টরপন্থী সামরিক কর্মকর্তা তখনও রক্তচক্ষু দেখাচ্ছিলেন। পরাজয় স্বীকারের চেয়ে তারা আত্মহননকেই শ্রেয় মনে করছিলেন। কিন্তু ধ্বংসের সেই আগুনের লেলিহান শিখা তখন সম্রাটের প্রাসাদের দরজায় করা নাড়ছিল। জাপানি সামরিক নেতাদের একাংশ তখনও জেদ ধরে বসেছিলেন, শেষ একজন জাপানি বেঁচে থাকা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। কিন্তু প্রধানমন্ত্রী আর পররাষ্ট্রমন্ত্রী বাস্তবতাকে অস্বীকার করতে পারলেন না। এই চরম অচল অবস্থা ভাঙতে জাপানের ইতিহাসে প্রথমবারের মতো হস্তক্ষেপ করলেন খোদ সম্রাট হিরোহিতো। জাপানি সংস্কৃতিতে যার পরিচয় ছিল দেবতার সমতুল্য, যার কথাই ছিল চূড়ান্ত আইন। নিজের মন্ত্রীদের ডেকে সম্রাট অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমাদেরকে আজ এই অসহ্য পরিস্থিতিকেই সহ্য করতে হবে এবং অনাগত ভবিষ্যতের জন্য শান্তির পথ প্রশস্ত করতে হবে। 15ই আগস্ট 1945 জাপানের প্রতিটি ঘরে মোড়ে মোড়ে মানুষ রেডিওর সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারা প্রথমবারের মতো তাদের জীবন্ত ঈশ্বর সম্রাট হিরোহিতোর কণ্ঠস্বর শুনতে যাচ্ছিল। এক কাঁপা কাঁপা আর ভারাক্রান্ত কণ্ঠে সম্রাট হিরোহিতো তার আত্মসমর্পণের ঘোষণা পাঠ করলেন, যা ইতিহাসে জুয়েল ভয়েস ব্রডকাস্ট নামে অমর হয়ে আছে। তিনি তার ভাষণে সেই নতুন আর ক্রূরতম বোমার কথা উল্লেখ করে বললেন, এর ব্যবহার চললে কেবল জাপান নয় বরং গোটা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই ঘোষণা জাপানে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করল। কেউ কান্নায় ভেঙে পড়ল, কেউ অপমানে ক্ষোভে ফেটে পড়ল। কিছু কট্টরপন্থী সেনা কর্মকর্তা কু করার চেষ্টা করে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলেন। কিন্তু সাধারণ মানুষের মনে ছিল এক অদ্ভুত স্বস্তি। অবশেষে এই দীর্ঘ রক্তক্ষয়ী আর বিনাশকারী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। 2রা সেপ্টেম্বর 1945 টোকিও উপসাগরে ভাসমান আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মিসরির ডেকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করলেন। আর এর সাথেই জবনিকা পড়ল মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধের। কিন্তু হিরোশিমা আর নাগাসাকির গল্প
যুদ্ধের সমাপ্তিতেই শেষ হয়নি, বরং শুরু হয়েছিল এক নতুন আর যন্ত্রণাদায়ক অধ্যায়। যারাই বোমা হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন, জাপানি ভাষায় তাদের বলা হয় হিবাকুশা। তাদের জন্য জীবন ছিল এক জীবন্ত নরক। শরীরের ভয়াবহ ক্ষত আর পোড়া দাগ তো ছিলই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল শরীরের ভিতরে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রু, তেজস্ক্রিয়তা। পরবর্তী বছরগুলোতে ক্যান্সার, লিউকেমিয়া আর অজানা সব রোগে তিলে তিলে মারা গেলেন আরও হাজার হাজার মানুষ। জন্ম নিল বিকলাঙ্গ শিশুরা। সবচেয়ে মর্মান্তিক ছিল হিবাকুশাদের সামাজিক বঞ্চনা। মানুষ ভয়ে তাদের এড়িয়ে চলত, তাদের সাথে আত্মীয়তা করতে চাইত না। তেজস্ক্রিয়তাকে মনে করা হতো কোনো ছোঁয়াচে অভিশাপ। হিরোশিমা নাগাসাকির সেই আগুন নিভে গিয়েছিল ঠিকই, কিন্তু হিবাকুশাদের মনে সেই দহন চলল দশকের পর দশক। যুদ্ধ শেষ হয় দলিলে স্বাক্ষর করার মাধ্যমে, কিন্তু তার ক্ষত বয়ে বেড়াতে হয় প্রজন্মে থেকে প্রজন্মে। আজও হিরোশিমা এবং নাগাসাকির সেই পারমাণবিক হামলা নিয়ে বিশ্বজুড়ে তর্কের অবসান হয়নি। একদল ঐতিহাসিক দাবি করেন এই হামলা না হলে যুদ্ধ আরও দীর্ঘ হতো এবং তাতে লক্ষ লক্ষ আমেরিকান ও জাপানি সেনার প্রাণহানি ঘটত। তাদের মতে এই বিস্ফোরণগুলোই যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটিয়েছিল। অন্যদিকে বড় একটি পক্ষ একে মনে করে ইতিহাসের অন্যতম নৃশংস যুদ্ধাপরাধ। তাদের মতে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এমন মরণাস্ত্রের ব্যবহার কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়, বিশেষ করে যখন জাপান ইতিমধ্যেই আত্মসমর্পণের প্রান্তরে ছিল। তবে এই ধ্বংসযজ্ঞেই কিন্তু গল্পের শেষ হয়নি। ধ্বংসের ছাই থেকে হিরোশিমা এবং নাগাসাকি আবারও জেগে উঠেছে ঠিক যেন পৌরাণিক ফিনিক্স পাখির মতো। আজ এই দুটি শহর কেবল আধুনিক জনপদ নয়, বরং সারা বিশ্বের কাছে শান্তি আর পারমাণবিক নিরস্ত্রীকরণের এক জোরালো প্রতীকে পরিণত হয়েছে। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্ক আর নাগাসাকির পিস পার্ক প্রতি বছর লাখ মানুষকে মনে করিয়ে দেয় সেই অভিশপ্ত সকালের কথা, নীরবে জানিয়ে দেয় মানুষের জেদ আর বিজ্ঞানের অপব্যবহার কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বিস্ময়কর সুতোমু ইয়ামাগুচি 2010 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন যে ভয়াবহতা তিনি দুবার নিজের চোখে দেখেছেন তা যেন ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনোদিন সইতে না হয়। হিরোশিমা এবং নাগাসাকির এই মহাকাব্য আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। বিজ্ঞান ও প্রযুক্তির অপরিসীম শক্তি যেমন মানবজাতির কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে সব কিছু ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের উন্মাদনা কিভাবে মানবতাকে তার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। হিরোশিমা আর নাগাসাকির সেই নীরব কান্না আজও পৃথিবীর বাতাসে ভাসে আর আমাদের সতর্ক করে দিয়ে যায়, আর কখনো নয়, আর কখনো নয়।